ঐক্যের ডাক বাইডেনের, যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলার আমেরিকা জয়। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ও চ ইউনিট না রাখার পক্ষে ডিনস কমিটি। এবং করোনায় আরো 18 জনের মৃত্যু, ধর্মীয় উপাসনালয়ে মাস্ক বাধ্যতামূলক। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরাফি শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর রয়েছে শুরুতেই। বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতে নতুন আমেরিকা গড়ার প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের উইলমিংটনে বিজয় পরবর্তী এক ভাষণে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার সময়। কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর দূরে ঠেলে একে অপরের দিকে তাকান, তাদের কথা শোনেন আর প্রতিপক্ষকে শত্রু বিবেচনা বন্ধ করুন। Joe Biden as the next president of the United States of America. My great honor to introduce the President-elect of the United States of America, Joe Biden. যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হবার প্রায় 8 ঘন্টা পর ডেলাওয়্যারের উইলমিংটনে উচ্ছ্বসিত জনতার সামনে ভাষণ দিতে মঞ্চে ওঠেন জো বাইডেন। And the people who brought me to dance, Delawareans. বরাবরের মতোই ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেন বাইডেন। বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান। তিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি আরো বলেন, জাতি এখন বিভক্ত। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে গোটা বিশ্ব, কারণ তার বিশ্বাস যুক্তরাষ্ট্র সারা বিশ্বের আলোকবর্তিকা। And I'm humbled by the trust and confidence you placed in me. I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছেন বলে মন্তব্য করেন জো বাইডেন। ভোটারদের সমর্থনের কারণেই বিজয় নিশ্চিত হয়েছে, তাই এই বিজয় জনগণের। To win the confidence of all of you. আমেরিকাবাসীর প্রচেষ্টা কখনো ব্যর্থ হয়নি দাবি করেন জো বাইডেন। কে তাকে ভোট দিয়েছেন বা দেননি, তার কর্মকাণ্ডে কখনো তার প্রতিফলন ঘটবে না। যারা তাকে সমর্থন দেননি তারা তার শত্রু না। I will spare no effort, none, or any commitment to turn around this pandemic. করোনা ভাইরাস মহামারী ও অর্থনীতি সহ সকল জরুরি ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান বাইডেন। এছাড়া মধ্যবিত্ত শ্রেণীকে দেশের মেরুদণ্ড আখ্যা দিয়ে তাদের পুনর্গঠনে কাজ করারও অঙ্গীকার করেন বাইডেন। On Monday, I will name a group of leading scientists and experts as transition advisors to help take the Biden-Harris COVID plan and convert it into an action blueprint that will start on January the 20th, 2021. মানুষের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন। Spread the faith. God love you all. May God bless America and may God protect our troops. Thank you, thank you, thank you. হবু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ভাষণের পর উৎসবে মেতে ওঠেন হাজার হাজার ডেমোক্র্যাট সমর্থক। নেচে গেয়ে আর আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করেন তারা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হোয়াইট হাউসে দখলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে জো বাইডেনের। তার এই সাফল্যের পেছনে মূলত 5টি কারণকেই দেখছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় কারণ করোনা মহামারী নিয়ন্ত্রণে বাইডেনের প্রতিশ্রুতি।
এবছর আমেরিকার জীবন আর রাজনীতির মূল জায়গা জুড়ে রয়েছে কোভিড-19, যা সামলাতে চরম উদাসীনতা দেখিয়েছেন ট্রাম্প। বিপরীতে কার্যকরভাবে করোনা মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। দেশের সমস্যা নিয়ে কথা বলায় বাইডেনের 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লেগেছে। দেশ রক্ষায় বাইডেনের প্রতিশ্রুতি পছন্দ করেছেন অনেকে। দেশের মূল সমস্যাকে তুলে ধরতে অনেক সময় দিয়েছেন বাইডেন। তাকে সহায়তা করেছেন অভিজ্ঞ সিনেটর বার্নি স্যান্ডার্স আর এলিজাবেথ ওয়ারেন। শুরুতে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কম অর্থ নিয়ে প্রচারে নামেন বাইডেন। তবে অক্টোবর মাসে ট্রাম্পের চেয়ে $144 মিলিয়ন বেশি তহবিল সংগ্রহ করেন তিনি, যা টিভি বিজ্ঞাপনে ব্যয় করা হয়। সব মিলিয়েই জয় নিশ্চিত হয়েছে বাইডেনের। পরাজয় বিধ্বস্ত ট্রাম্প বলেছেন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। ফলাফল চ্যালেঞ্জ করে সোমবারই আদালতে যাচ্ছেন তিনি। অবশ্য দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে তাদের কাছে জালিয়াতির প্রমাণ নেই। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত ত্রুটি আর গোঁড়া মানসিকতাই কাল হয়েছে ট্রাম্পের। 270-এর ম্যাজিক ফিগার যখন বাইডেন কমলা জুটিকে আনন্দের বন্যায় ভাসিয়েছে, তখন পরাজিত শোকস্তব্ধ ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান শিবির গলফ খেলায় ব্যস্ত। কোনোভাবেই এই ফলাফল মেনে নিতে পারছেন না তারা। পরাজয়ের বার্তা কানে আসার পরপরই ট্রাম্প বলেছেন, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তাই তো নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সোমবার থেকে আইনি লড়াইয়ে যাচ্ছে রিপাবলিকানরা। তাদের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, তারা যে পরিমাণ ভোটে এগিয়েছিলেন তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না। Just about the 700,000 votes that President Trump was ahead by 2 days ago, that disappeared. That is unheard of. It's illegal. It's unconstitutional. And we will be bringing an action. তবে মার্কিন নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে কোনো জালিয়াতি কিংবা অবৈধ ভোট গ্রহণের প্রমাণ পাননি তারা। দেশি বিদেশি পর্যবেক্ষক, নিরপেক্ষ বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। জানা কিছু উত্তরের মধ্যেও মনে হতে পারে কেন হারলেন ট্রাম্প। বিবিসির বিশ্লেষণ বলছে, মার্কিন ইতিহাসের সবচেয়ে গোঁড়া প্রেসিডেন্ট ছিলেন তিনি। আলোচিত বা সমালোচিত হয়ে থাকবেন ব্যক্তিগত আচরণের জন্য। তার তিরিক্ষি মেজাজ, দুর্ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি শুধু সহকর্মী নয়, নেতিবাচক দাগ কেটেছে মার্কিন নাগরিকদের মনেও। অর্থনীতির গতি ধরে রাখার চেষ্টা করেছেন, তবে করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন ট্রাম্প। তার কয়েকজন উপদেষ্টা মনে করেন, মহামারী সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে প্রবীণ ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন তিনি। ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে অর্থনীতি উন্মুক্ত করাকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। তার ফল ভোগ করতে হয়েছে ভোটের দিন। You take a solid flu vaccine, you don't think that would have an impact or much of an impact on corona? সাম্প্রদায়িক ও বর্ণবাদী মনোভাব তাকে খাদের আরো কিনারে নিয়ে গেছে। মানুষকে অবমূল্যায়ন, গণতন্ত্র নয় কর্তৃত্ববাদীদের প্রশংসা, অভিবাসন নীতি কঠোর, ওবামা কেয়ার বন্ধের উদ্যোগ, মিডিয়াকে অবমাননা সহ সবকিছুতে একগুঁয়েমি মনোভাবই কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। ট্রাম্প আমলের অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছেন মানুষ। ঘৃণা ছড়ানো বন্ধ করে সভ্যতায় বাঁচতে চেয়েছেন তারা। বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন সবাই। আর এমন চাওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে তাড়ানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মার্কিনীদের কাছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকা জয় করলেন সিনেটর কমলা হ্যারিস। নির্বাচিত হয়ে কমলা বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, তবে তা শেষ নয়। কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি পরিচিতি ছিল না কমলা হ্যারিসের। প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন পেশায় আইনজীবী, তুখোড় বক্তা সিনেটর কমলা। একসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তাকে রানিং মেট হিসেবে বেছে নেন। বিজয় পরবর্তী ভাষণে কমলা ইঙ্গিত দিয়েছেন, বাধা ডিঙিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ভবিষ্যতে আসবেন নারীরা। But while I may be the first woman in this office, I will not be the last. এগিয়ে যাওয়ার লড়াইয়ে তিনি শামিল করতে চান আমেরিকায় বসবাসকারী সব বর্ণের নারীদের। Women who fought and sacrificed so much for equality and liberty and justice for all.
including the black women who are too often overlooked, but so often prove they are the backbone of our democracy. 1964 সালে অভিবাসী দম্পতির ঘর আলো করে জন্ম নেন কমলা। ভারতীয় মা শ্যামলা গোপালন পদ্মফুলের সমর্থক শব্দ কমলের নাম রেখেছিলেন কমলা। শেষে যুক্ত হয়েছে জামাইকান বাবা ডোনাল্ড হ্যারিসের নামের শেষাংশ। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে ছোট বোন মায়াকে নিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বড় হয়েছেন তিনি। অসাধারণ মেধাবী এই নারী হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। শ্বেতাঙ্গ আধিপত্যের ভিড়ে একজন দক্ষ আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করেন নিজেকে। It's important, I think, to remember that she was running as the first female DA in San Francisco in our city's history. কমলা সবচেয়ে বেশি সোচ্চার অভিবাসন, স্বাস্থ্য খাতে পরিবর্তন, কর সংস্কার, অস্ত্র নিয়ন্ত্রণ, বেতন সহ ছুটি, শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো সহ কয়েকটি ইস্যুতে। ট্রাম্প জামানার বিভাজিত রাজনীতিকে রাহুমুক্ত করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আলো ছড়াবেন বলে বিশ্বাস আমেরিকানদের। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নতুন প্রেসিডেন্টের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশা কি? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জন্য এই পরিবর্তনে তেমন কোনো লাভ লোকসান নেই। উল্টো ধারাবাহিক উন্নতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। মফিদুল তপুর রিপোর্ট দেখুন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের হটিয়ে আবারও হোয়াইট হাউসের দখল ডেমোক্রেটদের হাতে। ট্রাম্পের 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বমোড়ল ভাবমূর্তি খর্ব হয়েছে অনেকটাই। তাই ক্ষমতায় বসে ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে হবে জো বাইডেনকে, মনে করছেন বিশ্লেষকরা। নতুন অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল একটা ইমেজ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অ্যালায়েন্স ছিল ট্রেডিশনাল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটাকে তারা আবার রিভাইভ করার চেষ্টা করবে, যেটা ট্রাম্প অনেকটাই ভেঙে ফেলেছিল। এবং চায়নাকে নিয়ে যে সিকিউরিটি, ইকোনমিক অ্যান্ড চ্যালেঞ্জ ফ্রম চায়না, সেগুলোকে মোকাবেলা করার জন্য তারা আরো স্ট্রঙ্গার অ্যালায়েন্সের দিকে যাবে। এবং ট্রাম্প যেটা করেছে ওইভাবে না করলেও আউটকামটা সেমই হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের লাভ লোকসানের তেমন কোনো প্রত্যক্ষ সংযোগ না থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সমর্থন জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশ্লেষকদের। স্যাংশন যেটা ছিল সেটা আবার বড় আকারে ফেরত যাওয়া প্রয়োজন, এবং সেই ধরনের স্যাংশন যদি শুরু হয় এবং তাতে যদি জাপান এবং ভারত যদি থাকে, তারা যেহেতু আমেরিকার পক্ষেই থাকার কথা, তখন চীনও বাধ্য হবে মিয়ানমারের উপর প্রেসার দিতে। সেই জায়গায় আমাদের একটা আশা থাকবে যে জো বাইডেন হয়তো সেই ধরনের একটা ফরেন পলিসি আনবে যেখানে জেনোসাইড একটা বড় ইস্যু থাকবে এবং রোহিঙ্গাদের বিষয়টা বড় আকারে আসবে। বিভিন্ন সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে তা ধরে রাখতে পারলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, যে কোনো দেশই বাংলাদেশকে নিয়ে আগ্রহী হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমেরিকার যে আকর্ষণটা ইদানিং কালে বাংলাদেশের উপর পড়েছে, এটা বাংলাদেশের কারণে পড়েছে। তার কৃষি একটা মোটামুটি বাম্পার ক্রপ হওয়াতে প্যান্ডেমিকটাকে বড় আকারে সে সামাল দিয়েছে। রোহিঙ্গা রিফিউজি যে 1.1 মিলিয়ন তাকে সামাল দিয়েছে, এবং একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা গ্রোথ ট্র্যাজেক্টরি তৈরি করেছে। আবার এমনি যে জিডিপি ইত্যাদি, সেখানেও কিন্তু একটা গ্রোথ ট্র্যাজেক্টরি। মোটামুটি অনেকে মনে করছে বাংলাদেশ একটা প্রসপেক্টিভ একটা দেশ হতে যাচ্ছে, এবং মোটামুটি আগামীতে তার ভবিষ্যৎ ভালো। এবং এই জন্যই শুধু আমেরিকা না, এখানে আমরা জাপানকেও দেখেছি, আমরা চীনকে দেখেছি, বিভিন্ন ভারতকে দেখেছি, সবারই আকর্ষণ বেড়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দেশের খবর জানাবো। দেশপ্রেম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবি এয়ার উইং এর জন্য কেনা 2টি অত্যাধুনিক হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবেও ঘোষণা দিয়েছেন। রেজন ফয়েজ রিপোর্ট। সীমান্তের নজরদারি ও সক্ষমতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য আনা হয়েছে 2টি হেলিকপ্টার। এর মাধ্যমেই বিজিবির এয়ার উইং এর যাত্রা শুরু হলো। মূলত সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ বন্ধ ও গতিশীলতা বাড়াতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক হেলিকপ্টার 2টি আনা হয়েছে। পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ নামে হেলিকপ্টার 2টির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীর শ্রেষ্ঠ আব্দুর রৌফের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুক্তিযুদ্ধে এই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বললেন, বিজেপিকে আরো সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা সবচেয়ে বড় কথা, বিজেপি এখন অন্যান্য বাহিনীর মতো নেতৃত্বাত্মক বাহিনীতে উন্নীত হয়েছে। আমরা দুটি আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি। আসলে প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগী হয়ে বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বর্ডার এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। সেই কারণেই এটা আমরা এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। প্রধানমন্ত্রীর সময় পিলখানাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের উল্লেখ করে বিজেপি সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো, আনকোট। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে এবং বিজেপি সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজেপির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে এই সময় তিনি বললেন, এই ঘটনায় জড়িতরা শুধু নিজেদেরই ক্ষতি করেনি, বাহিনীরও বিরাট ক্ষতি করেছে। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত। এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তাদের অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেবল বিজ্ঞান, কলা ও ব্যবসায় এই 3টি ইউনিটে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে না। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান নিজেই কমিটির বৈঠকে এ প্রস্তাব দেন। পরে তিনি জানান, এই বছর আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। পরের শিক্ষাবর্ষ থেকে ক, খ, গ এই 3টি ইউনিটের ভর্তি নেওয়া হবে। মূলত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাড়তি চাপ ও কোচিং নির্ভরতা কমাতেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। দেশের করোনা পরিস্থিতি জানাবো। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,067। সারা দেশের 114টি ল্যাবে গত 24 ঘন্টায় 12,601টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,474 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,20,238। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রান্ত সবশেষ পরিস্থিতি জানানো হয়। অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 1,577 জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,38,145 জন। শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 24,42,602 জনের। করোনার দ্বিতীয় পর্যায়ের বিস্তার ঠেকাতে ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। বিকেলে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে সম্প্রতি বেশ শিথিলতা দেখা যাচ্ছে। এতে গভীর উদ্বেগ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ অবস্থায় বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে তারা। উপাসনালয়ে ঢোকার আগে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের অনুসারীদের মাস্ক পরা নিশ্চিত করতে হবে। এছাড়া এই ব্যাপারে মসজিদ থেকে মাইকে এবং অন্য উপাসনালয়গুলোর প্রধান ফটকে প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাবান পানি দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি ও দূরত্ব মেনে চলা এবং নো মাস্ক নো সার্ভিস স্লোগানটি খোলা জায়গায় প্রদর্শনীর ব্যবস্থা করতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। সময় হলো বায়াজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। সাজাপ্রাপ্তকে বাড়িতে থেকেই সংশোধনের বিরল সুযোগ দিলেন হাইকোর্ট।
এবং করোনা পরিস্থিতিতে জমে উঠছে শীত কাপড়ের বাজার। ঐক্যের ডাক বাইডেনের, যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলার আমেরিকা জয়। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজেপির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ও চ ইউনিট না রাখার পক্ষে ড্রিমস কমিটি। এবং করোনায় আরো 18 জনের মৃত্যু, ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরো একবার। আরো কিছু সংবাদ জানাবো। মাদক মামলায় সাজাপ্রাপ্ত মতি মাতবরকে কারাগারের অন্ধকারে নয়, তার নিজের বাড়িতেই পাঠিয়েছেন হাইকোর্ট। তিনি যেন সংশোধিত হতে পারেন, সেজন্য তাকে প্রবেশনের বিভিন্ন শর্তে পরিবারের কাছে থাকার সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ আইনের মামলায় এই ধরনের আদেশ বিরল। কেরানীগঞ্জের মতি মাতবরের কাছ থেকে 411 পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে 2015 সালের 23 নভেম্বর ঢাকার কোতোয়ালি থানায় মাদক আইনে একটি মামলা হয়। 2017 সালের 8 জানুয়ারি যুগ্ম মহানগর হাকিম আদালত মতি মাতবরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে মতি মাতবর মহানগর দায়রা আদালতে ফৌজদারি আপিল করলে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত যুগ্ম মহানগর হাকিম আদালতের রায়টি বহাল রাখেন। পরে ওই বছরই আসামি মতি মাতবর হাইকোর্টে রিভিশন মামলা করেন। সেই মামলায় রোববার হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ ব্যতিক্রমী এক আদেশ দিয়েছেন। আদালত মতি মাতবরকে বাড়িতে প্রবেশনে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। 75 বছরের মাকে সেবা ও দেখাশোনা করতে হবে, সন্তানদের লেখাপড়া নিশ্চিত করতে হবে এবং মেয়েকে বাল্য বিবাহ দেওয়া যাবে না। মানে একটা আবাসিক হোটেলের ভিত্তি হয়েছিল ঘটনাটা। ঠিক আছে, আমি জানতাম না যে এই জায়গায় এগুলো আছে, কি আসে বিষয়। মাকে দেখশন করতে, ওর 2টা ছেলে মেয়েকে লেখাপড়ার একটাই দিছে। ঠিক আছে, এগুলো আমার সব দেখভাল করে আমার এগুলো চলতে হইব। চলবেন তো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আমার ছেলে শুনলো যে বাবা আর তখন আমার ছেলে পড়াশোনা থেকে আমার ছেলেকে আমি চাকরিতে দিয়ে দিই। ওই ছেলে ইনকাম হয় ততটুক দিয়ে আমি আর কি কোনো রকমভাবেই চলি। আর এইভাবেই আমার এই 20টা মাস কেটে গেল। আমার এই হাইকোর্ট আদেশটাকে আমি খুব সুন্দরভাবে দেখি আর আমার খুব ভালো লাগছে। সমাজসেবা অধিদপ্তরের অধীনে 1.5 বছর প্রবেশনে থাকাকালীন মতি মাতবর তাকে দেওয়া শর্তগুলো ভঙ্গ করলে আবারও কারাগারে যেতে হবে বলে আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে প্রবেশনের শর্ত সঠিকভাবে পালন করলে তার 5 বছরের সাজা বাতিল হয়ে যাবে। তার যেহেতু স্কুলগামী সন্তান আছে এবং বৃদ্ধা মা আছে এবং সে একমাত্র উপার্জনক্ষম পরিবারের জন্য সে যদি মানে জেলে থাকে বা শাস্তিটি দেওয়া হয়, তাহলে তার পরিবারটি আসলে নিঃস্ব হয়ে যাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎটি অনিশ্চিত হয়ে যাবে। সেজন্য তাকে, যেহেতু তার পূর্বেও কোনো অপরাধের রেকর্ড নেই, সেজন্য তাকে যাতে এই সুযোগটি দেওয়া হয়, এটাই ছিল। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এবার অস্ত্র ও মাদক আইনের 2 মামলায় সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল মোল্লার মোট 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এই আদেশ দেন। সকালে আসামি ইরফান ও জাহিদকে আদালতে হাজির করা হয়। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের 2 মামলায় তাদের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে ইরফান ও জাহিদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক অস্ত্র মামলায় ইরফান ও জাহিদকে 3 দিন করে এবং মাদকের মামলায় 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত 26 অক্টোবর রাজধানীর ধানমন্ডি থানায় ইরফান সেলিম সহ 4 জনের বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ খান আহমেদ। এরই মধ্যে ইরফানকে 2 দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গাজীপুরে চলন্ত বাসে কিশোরী ধর্ষণের অভিযোগে
চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোররাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকা থেকে তাকোয়া পরিবহনের চালক সাদ্দাম হোসেন সহ ওই বাসটি জব্দ করা হয়। দুপুরে এ ঘটনায় বাসের 2 স্টাফকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে ওই কিশোরী। ভুক্তভোগী জানায়, সারাদিন বিভিন্ন পরিবহনে চকলেট বিক্রি করে সে। গতরাতে বাসায় ফেরার সময় কালিয়াকৈরের চন্দ্রায় চলন্ত বাসে ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত সাদ্দাম ও শরীফ হোসেন। কিশোরীর চিৎকারে টহল পুলিশ পিছু নিলে তাকে গাড়ি থেকে ফেলে দেয় ধর্ষণকারীরা। পরে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় চালকসহ বাসটি জব্দ করা হয়। মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিশেষ আলোচনা। মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ কার্যক্রম ছাড়াও এই অধিবেশনে সংসদের নিয়মিত কার্যক্রমও চলবে। অধিবেশনের শুরুতে বেশ কয়েকটি স্থায়ী কমিটির বিল সম্পর্কিত রিপোর্ট এবং বিলের সংশোধনী উত্থাপন করা হবে। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে গত 13 অক্টোবর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই আইনে সংশোধনী আনা হয়, যা সংসদে পাশ করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2 এর বিধান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020 অধ্যাদেশ নম্বর 4 2020 এই মহান সংসদে উপস্থাপন করলাম। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় এবার শীতের শুরুতেই গরম কাপড়ের বাজারে ভিড় করছেন রাজধানীবাসী। শীতের আগমন পুরোপুরি না হলেও ধীরে ধীরে জমতে শুরু করেছে শীত পোশাকের বাজার। রাজধানীর বঙ্গবাজার, নিউ মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মোসলেহ। কড়া নাড়ছে শীত, সন্ধ্যা নামতেই বদলে যাচ্ছে তাপমাত্রা। ভোরের দিকে চাদর বিছিয়ে দিচ্ছে কুয়াশা। তবে এখনো জেঁকে বসেনি শীত, কিন্তু শীত মোকাবেলায় শুরু হয়ে গেছে প্রস্তুতি। বঙ্গবাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে আসতে শুরু করেছে গরম কাপড়। ক্রেতাদের পছন্দের উপর ভিত্তি করে বিক্রেতারাও পসরা সাজিয়েছেন। উলের তৈরি সোয়েটার, চাদর, কাশ্মীরি শাল, জ্যাকেট, বাচ্চাদের কাপড়, মাফলার, টুপি কিংবা হাতমোজা সবই মিলছে এখানে। প্রতি পিস বিক্রি হচ্ছে 30 থেকে 2,500 টাকা পর্যন্ত। কাশ্মীরি শাল সর্বনিম্ন আছে 800 টাকা হোলসেলে, সর্বোচ্চ আমাদের এখানে আছে 1800 টাকা হোলসেল, যেগুলো 2200, 2300, 2500 পর্যন্ত খুচরা বিক্রি হয়। শীতের শুরুতেই কাপড় বিক্রি জমেছে মোটামুটি ভালোই। তা আমাদের আইটেম হলো বেবি আইটেম, 120 টাকা, 150 টাকা, 180 টাকা আমরা পাইকারি বিক্রি করছি। ক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম ও মান দুটোই পছন্দসই। গ্রামের বাড়িতে যাব, যে এই জন্য শীতের কাপড় কিনা। বাইরের তুলনায় বঙ্গবাজারের দামটা একটু নিম্ন, মানে কম, তারপর কোয়ালিটিটা ভালো। তবে চাহিদার চেয়ে যোগান কম থাকায় রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাত, গাউসিয়া, নিউ মার্কেট ও হকার্স মার্কেট সহ গরম কাপড়ের খুচরা বাজারে দাম এবার চড়া বলছেন ক্রেতারা। শীতের শুরুতে শীতের কাপড় আসছে, কিন্তু মানুষ ততটা কিনছে না যতটা দেখছে। এখন পর্যাপ্ত সাপ্লাই নাই, তাই দামটা হয়তো বা একটু বেশি। আসছে শীতে করোনা মোকাবেলায় এবার শীতের বসনে প্রস্তুত যেন ছোট বড় সবাই। করোনার দ্বিতীয় যে প্রবাহটা, সেটা খুব ইমিডিয়েটলি প্রভাব পড়তে পারে, যে কারণে যেহেতু বাচ্চারা, শিশু বাচ্চা, এদেরকে নিয়ে দ্বিতীয় ধাপটা শুরু হলে আমাদেরকে মার্কেটে আসাটা অনেকটা অসম্ভব হয়ে পড়বে। সেজন্য আমরা একটু অ্যাডভান্স মার্কেটিংগুলো, শীতের যে পোশাকগুলো, এগুলা কিনে নিচ্ছি বাচ্চাদের জন্য। আসছে শীতে করোনা দ্বিতীয় ধাপে আক্রমণ করবে দেখি আমরা শুরু থেকে প্রোটেকশনের জন্য আসছি শীতের পোশাক কেনার জন্য। নতুনের পাশাপাশি এসব বাজারে ফুটপাতে বিক্রি হচ্ছে শীতের পুরনো কাপড়ও। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা।
করোনা মহামারীর কারণে চিংড়ির দাম ও রপ্তানি কমে গেছে। সেই সঙ্গে 2 দফা ঝড় ও ভারী বৃষ্টিতে মাছ ভেসে যাওয়ায় লোকসানে দিশেহারা মোংলার চিংড়ি চাষিরা। মোংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। লবণাক্ত মাটিতে ধান বা অন্য ফসল ভালো না হওয়ায় মোংলা অঞ্চলে মাছ চাষই আয়ের একমাত্র পথ। বাগদা ও গলদা চিংড়ি এ অঞ্চলের মানুষের প্রধান অর্থকরী পণ্য। রপ্তানি খাতে যার পরিচিতি হোয়াইট গোল্ড নামে। মৎস্য বিভাগ জানায় মোংলা উপজেলার ৮,৬৬৪ হেক্টর জলাশয়ের মধ্যে মাত্র ৩১৫ হেক্টর জমিতে চিংড়ি ঘের। ছোট বড় মিলিয়ে সরকার নিবন্ধিত ঘেরের সংখ্যা ৫,৬০১টি। বেসরকারি হিসেবে ঘের ও প্রান্তিক চাষির সংখ্যা ১০,০০০-এর বেশি। বিগত মাছের যে ফসলটা গেছে বাগদা চিংড়ি বা গলদা চাষ, এ তো একেবারেই নিম্নমানের দাম, যা আমাদের চারা মাছের দাম ওঠে না। যে মাছের দাম ১২০০ টাকা ১,০০০ টাকা দাম, তার দাম ২০০ টাকা, তারপর আমরা বিক্রি করতে পারি না, আড়ত বন্ধ করে রাখছে। সমিতি আলারা এসে বাড়ি বসে থাকতেছে। এখন তো সরকার এটা যদি খেয়াল না করে তাহলে তো আমাকে আর বাঁচার কোনো লাইন নেই। করোনার কারণে চিংড়ির বাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রপ্তানি কমে গেছে অনেকখানি। একদিকে উপযুক্ত মূল্য না পাওয়া, অন্যদিকে চাষের জন্য রেণুপোনার সংকটে দ্বিমুখী লোকসানে চিংড়ি চাষিরা। আমরা যে মাছটা রপ্তানি করতাম বাহিরে, সেই মাছের থেকে আমাদের যে টাকাটা আসতো, রেটটা ভালো থাকতো, এখন আমরা সেটা পাচ্ছি না, দাম খুবই কম। নদীর পোনা কিন্তু ন্যাচারাল পোনা কিন্তু আমরা পাইনি। অন্য বছর কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পোনা কিন্তু আমরা লোকাল পোনা পাইয়ে থাকি। এই বছর কিন্তু আমরা সেই জিনিসটা আমরা পাই। প্রতি বছর মোংলা এলাকায় গড়ে ৪,৫০০ থেকে ৫,০০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়। এবছর তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা মৎস্য বিভাগের। ঘের অথবা পুকুর চাষিরা তারা অলরেডি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা তালিকা প্রায় ৬,০৭৩ জনের একটা তালিকা পাঠিয়েছে অলরেডি। করোনায় ক্ষতিগ্রস্ত অন্য সব খাতের মতো চিংড়ি চাষিরাও ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা বা ভর্তুকি প্রত্যাশা করছেন। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার। অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। কাশ্মীর সীমান্তে 4 ভারতীয় জওয়ান নিহত। এবং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে পারে খেলাধুলা, বললেন ডক্টর মাহফুজুর রহমান। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো কিছু সংবাদ জানাবো। পে চ্যানেল পরিবেশক জাদু ভিশনের সঙ্গে উদ্ভূত সমস্যার সমাধান না হওয়ায় স্টার গ্রুপের চ্যানেল সম্প্রচার বন্ধ রেখেছে কেবল অপারেটররা। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোঅপ নেতারা জানান, সমাধান না আসা পর্যন্ত এসব চ্যানেল পরিবেশন বন্ধ থাকবে। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. আনোয়ার পারভেজ বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী 4 নভেম্বর থেকে স্টার গ্রুপের সম্প্রচার বন্ধ রেখেছেন তারা। তবে যেসব অপারেটর কোঅপের সদস্য নয় তারা সম্প্রচার চালু রেখেছে জানিয়ে আনোয়ার পারভেজ বলেন, দেশের ৭৫% দর্শক এখন এসব চ্যানেল দেখতে পারছে না। কোঅপের সদস্য অপারেটরদের পাশ কাটিয়ে নতুন কেবল অপারেটর নিয়োগের কারণে ব্যবসায়িক বিরোধের জেরে খুন খারাপি বেড়ে যাওয়ার আশঙ্কা করেন কোঅপ নেতৃবৃন্দ। গত 4 তারিখ থেকে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই স্টারের এই 7টি চ্যানেল বন্ধ, জাদুভিশন কর্তৃক পরিবেশিত যে 7টি চ্যানেল আছে তাদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। জাদুভিশন লিমিটেড সংকট নিরসনের পথে না হেঁটে তাদের নিয়োজিত একজন ভিনদেশি কর্মচারী কেবল অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আপত্তিকর এবং মিথ্যা তথ্য প্রদান করে যাচ্ছে। এবারে দেশের বাইরের খবর। জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার সীমান্তে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর 3 সদস্য ও বিএসএফ এর 1 জওয়ান নিহত হয়েছেন।
এছাড়া আহত হন আরও 2 জওয়ান। নিরাপত্তা কর্মকর্তারা জানান এ সময় অন্তত 3 সন্ত্রাসীও নিহত হয়। রোববার কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তারা জানান নিরাপত্তা বাহিনীর তৎপরতায় মাচিল সেক্টরের কাছে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। কাশ্মীর সীমান্ত দিয়ে লস্কর ই তৈয়বার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে। এ পর্যায়ে থাকছে ক্লেমন স্পোর্টস নিউজ। মাদকাসক্তদের আলোর পথে ফেরাতে খেলাধুলায় তাদের অংশগ্রহণ বাড়ানোর পরামর্শ দিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ওয়ালটন কাপ উইমেন্স রকবল টুর্নামেন্ট 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ এ কথা বলেন তিনি। এক্ষেত্রে সমাজের বিত্তবান এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। বিশ্বব্যাপী পরিচিতি পেলেও বাংলাদেশে অনেকটাই নতুন ভলিবলের বিকল্প এই রকবল। নারীদের জন্য শুরুটা খুব দক্ষতার না হলেও ভবিষ্যতে মাঠে নিজেদের অবস্থান শক্ত করার প্রত্যয় খেলোয়াড়দের চোখে মুখে। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে 3 দিনের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ঢাকা, রাজশাহী ও জামালপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট 80 জন খেলোয়াড় 8টি টিমে অংশ নেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বলেন, এদেশের নারী খেলোয়াড়রাও একদিন বাংলাদেশকে গৌরবোজ্জ্বল করবে বিশ্ব দরবারে। সব দিক দিয়ে মহিলা খেলোয়াড়রা খুব এগিয়ে যাচ্ছে। ক্রিকেটেও বেশ এগিয়ে গেছে, হকিতেও এগিয়ে গেছে, ফুটবলেও এগিয়ে গেছে। আন্তর্জাতিক অলিম্পিক বা বিভিন্ন জায়গায় যখন এই খেলা হবে আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা সেখানে যে ভালো কিছু করে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অন্যদিকে মাদকাসক্তদেরকে সুস্থ জীবনে ফেরাতে খেলার কোনো বিকল্প নেই বলেও মত দেন ডক্টর মাহফুজুর রহমান। মেন্টাল ডিপ্রেশন যেটা হচ্ছে আজকাল, এটার থেকে বাঁচাবার একমাত্র উপায় হচ্ছে খেলা। খেলা যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। শুধু ওয়ালটন না, আমি বাংলাদেশের বড় বড় যেসব কোম্পানি আছে, যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, তাদেরকে সবাইকে আহ্বান করব যে আপনারা সবাই এগিয়ে আসেন এই খেলাধুলার উন্নয়নের জন্য। এই খেলাধুলাই আমাদের ছেলে যুব সমাজকে মানে ভবিষ্যতের ভালো নাগরিক তৈরি করতে পারবে। আয়োজক, অতিথি এবং স্পন্সর কর্তৃপক্ষ বলেন, বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন কয়েকটি সংস্থা এখানে এসেছে। এভাবে আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায় নারীরা এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার আমরা শুধু একটু কাজ করে যাচ্ছি যাতে আরও এগিয়ে যাক। এই আরও এগিয়ে যাওয়ার জন্যই আমাদের এই টুর্নামেন্ট আমরা শুরু। নতুন যে খেলাগুলো বাংলাদেশে আসছে, যেগুলো বহির্বিশ্বে অনেক আগে থেকে প্রচলিত, সেগুলোকে বাংলাদেশে ভালো করে প্রচলন করার চেষ্টা করছি। 10 নভেম্বর 2টি টিমে ফাইনালে লড়বে 20 জন প্রতিযোগী। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। শেষ করছি মাছ ধরার উৎসবের খবর জানিয়ে। পলো দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির এই ঐতিহ্যের রেশ ধরে মানিকগঞ্জের নদী, নালা, খাল, বিলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। ভোর থেকে শুরু হয়েছে মাছ ধরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো মাছ শিকারী এই উৎসবে মেতে ওঠে। পলো, ধর্মজাল, জাকি জাল সহ বিভিন্ন ধরনের জাল দিয়ে নানা প্রজাতির মাছ শিকার করেন তারা। যদি বৃষ্টিও থাকে আর কোন শীত থাকলে তাও শীত মনে হয় না। ঢাকা যাত্রাবাড়ি থেকে আসছি, ওই জায়গা পড়ালেখা করি, শুনছি যে পলো মাছ হইব, এই জন্য আসছি আর কি। মাছটা পাওয়াটা বড় কথা না, কিন্তু মারবার আসাটা সেরকম একটা আনন্দ। আমার নাম সাগর, আমি আসছি কুষ্টিয়া ব্রিজ থেকে। সবাই পাইছে, আমি পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নেই। সবাই তো পাইছে, আমি খুশি।
প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে ঘিওর উপজেলার শুলধরা বিলে মাছ ধরা উৎসব। এই উৎসব চলবে পুরো কার্তিক মাস জুড়ে। তবে এর মধ্যে শিবালয় উপজেলার ইছামতি নদী, ঘিওর উপজেলার শুলধরা বিল, খিরাই নদী, হরিরামপুর উপজেলার ডুমুরকোলা বিল এবং সাপাইর বিলে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে হাজারো মানুষ। বাজার থেকে কিনে মাছ মারা আর এই যে মাছ মারা, এটা আনন্দটাই বলে শেষ করা যাবে না। যদি দেশে থেকে কারেন্ট জালের ব্যবহার কমানো যায় তবে আশা করি যারাই আসুক মাছ মারতে সবাই ইনশাল্লাহ ভালো মাছ পাবে। আয়োজকরা জানান, শত বছর ধরে এই মাছ ধরা উৎসব চলে আসছে। আগের মতো মাছ না পেলেও মানুষের অনেক উৎসাহ রয়েছে মাছ শিকারে। আমাদের এই বিলটার নাম শুলধরা সোরাকরা বিল। এই বিলে একটা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই বহুদিন যাবৎ পূর্বপুরুষের থেকেই এই ধারাবাহিকতা অব্যাহত আছে। এখানে মাছ ধরার এই বিলে প্রচুর মাছ থাকে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঐক্যের ডাক বাইডেনের, যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলার আমেরিকা জয়। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ও চ ইউনিট না রাখার পক্ষে গ্রিনস কমিটি। করোনায় আরো 18 জনের মৃত্যু, ধর্মীয় উপাসনালয়ে মাস্ক বাধ্যতামূলক। সাজাপ্রাপ্তকে বাড়িতে থেকেই সংশোধনের বিরল সুযোগ দিলেন হাইকোর্ট। করোনা পরিস্থিতিতে জমে উঠছে শীত কাপড়ের বাজার। কাশ্মীর সীমান্তে 4 ভারতীয় জওয়ান নিহত। এবং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে পারে খেলাধুলা, ডক্টর মাহফুজুর রহমান। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।